আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। তথাকথিত সাংবাদিক মুন্নি সাহা সে গ্রেফতার হয়েছিল আপনারা জানেন গত 30 নভেম্বর 2024 তাকে কারওয়ান বাজারে থেকে পুলিশ গ্রেফতার করে। কিভাবে গ্রেফতার করে? প্রথমে তাকে দেখতে পেয়ে নাগরিকগণ, বাংলাদেশের ক্ষুব্ধ নাগরিকগণ যারা আওয়ামী ফ্যাসিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে, বিপ্লব করেছে, তারা যখন মুন্নি শাহর মতন একজন ভারতীয় এজেন্টকে দেখতে পেয়েছে তখন তারা বিক্ষুব্ধ হয়ে পড়েছে, ক্ষুব্ধ হয়েছে তার প্রতি। তো তার নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে সেখানকার পুলিশ ব্যাপারটা টের পেয়ে থানায় খবর দিয়েছে। থানার পুলিশ এসে তাকে ডিবি থানায় নিয়ে যায়, পরে সম্ভবত ডিবি হেফাজতে নিয়ে যায়। ওই রাতেই তাকে আবার জামিনে মুক্তি দিয়েছে পরিবারের জিম্মায়। বলা হয়েছে তার প্যানিক ডিসঅর্ডার হয়েছে, প্যানিক ডিজিজ যেটাকে বলা হয়। প্যানিক ডিজিজের কারণে, প্যানিক ডিজিজটা হচ্ছে সে যখন অনেক লোক ক্ষুব্ধ হয়েছে, বিক্ষুব্ধ হয়ে তারপর ক্ষেপে এসেছে, তেড়ে এসেছে, তখন সে নাকি ভয় পেয়েছে। এটাকে প্যানিক ডিজিজ বলা হয়। প্যানিক ডিজিজে আক্রান্ত হওয়ার কারণে পারিবারিক জিম্মায় তাকে, তার আইডেন্টিটিও যেহেতু সাংবাদিক ইত্যাদি কথা গণমাধ্যমে লিখেছে, এগুলো আমি পড়েছি বিভিন্ন গণমাধ্যমে। তো তথাকথিত সাংবাদিক মুন্নি সাহা যখন গ্রেপ্তার হয়েছে তখন গত রাতে এটা ছিল টপ একটা খবর, গণমাধ্যমগুলোতে সবগুলোতে খবর এসেছে মুন্নি সাহা গ্রেপ্তার হয়েছে। মুন্নি সাহাকে আপনারা জানেন মিডিয়ার কল্যাণে, ইলেকট্রনিক্স মিডিয়ার কল্যাণে আপনারা তাকে চিনে থাকেন। চরম একটা বিগ হাউস মহিলা, ইন্ডিয়ান এজেন্ট। বাংলাদেশের থেকে বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছিল। সে ভারতের দালালি করত, চরম দালালি করত, বাংলাদেশের অনেক গোপন তথ্য ভারতে পাচার করত। ফ্যাসিবাদী, সন্ত্রাসী, ডাকাত, আওয়ামী লীগ দলের সাথে, গোষ্ঠীর সাথে মিলে সে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। ব্যক্তিগতভাবে সে একজন মাদকাসক্ত। যতটুকু আমি খোঁজখবর নিয়েছি লোকজনের মাধ্যমে, সে নিজে বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করত, নেশাগ্রস্ত, এবং কখনো সে বাংলাদেশকে নিজের দেশ মনে করে না, ভারত হচ্ছে তাদের দেশ এটাই মনে করত। ভারতে হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করত। এবং যতটুকু জানি তার ভাই প্রণব সাহা এটিএন নিউজে কাজ করত, তার ভাইও একই কাজ করত। হয়তো মুন্নি সাহা বেশি পরিচিত, কিন্তু তার ভাই অত পরিচিত না। দুই ভাই বোন মিলে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মে লিপ্ত ছিল, বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করত। তারা যেটা করত সেটাকে ইউলো জার্নালিজমও বলা যায় না। এটা কোনো সাংবাদিকতাই না, সরাসরি প্রোপাগান্ডা, মিডিয়াকে ব্যবহার করে প্রোপাগান্ডা। এত বছর ধরে তাদেরকে মাহফুজ আলম, এটিএন নিউজের চেয়ারম্যান, কিভাবে সুযোগ দিয়েছিল আমরা অবাক হয়ে যাই। গত 23 সালের মে মাসের 31 তারিখ সম্ভবত তার চাকরি চলে যায় এটিএন নিউজ থেকে। কিন্তু তারপরে তো সে অনেক বছর সেখানে ছিল, বিভিন্ন ধরনের মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করতো। আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, কিন্তু পরে দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার সম্পদ সে জমিয়েছিল। বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত, মদ, ব্যভিচার, এগুলোর সাথে জড়িত হয়েছিল। বেসিকভাবে যেটা বলা যায়, সে বাংলাদেশের ইসলামিস্টদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামিক সংগঠন, এটার বিরুদ্ধে তারা চরম প্রপাগান্ডা চালিয়েছিল। নিয়ন্ত্রিত মিডিয়া, আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রিত ইন্ডিয়ান পরদেশ হলেও তারা বাংলাদেশের অনেক মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করত অত্যন্ত কৌশলে, আওয়ামী লীগকে কাজে লাগিয়ে। এই নিয়ন্ত্রিত মিডিয়াগুলোতে মুন্নি সাহা সাংবাদিকতার নামে চরম প্রপাগান্ডা করত ইসলামিস্টদের বিরুদ্ধে এবং বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে। তার মতন একটা বিগ হাউস রাষ্ট্রবিরোধী নারীকে পুলিশ ছেড়ে দিয়েছে, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা।
এটা আমরা আশা করতে পারি না। তার মতন একটা ক্রিমিনাল, একটা অপরাধীকে কিভাবে ছেড়ে দিতে পারল? আমরা এটাও আলোচনা শুনছি, ভারতীয় হাই কমিশনের নির্দেশে তাকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের কথা আসছে যে ভারতীয় হাই কমিশনের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই মুন্নি সাহা তা এই প্যানিক ডিজিজ কি আর জামাত ইসলামের, বিএনপির এবং যারা 15.5 বছর অনেক সাংবাদিক যারা জেলে গিয়েছিলেন তাদের কি প্যানিক ডিসঅর্ডার, প্যানিক ডিজিজটা ছিল না? প্যানিক ডিজিজ, ধরেন কামারুজ্জামান জামাত ইসলামের জয়েন্ট সেক্রেটারিতে, তিনি কিন্তু সাংবাদিকও ছিলেন, অনেক পুরনো সাংবাদিক। ঢাকা ইউনিভার্সিটি থেকে জার্নালিজম অনার্স মাস্টার্স করেছিলেন, ভালো রেজাল্ট করেছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন। শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান দুজনেই কিন্তু সাংবাদিক ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন। ওনাদেরকে কি যখন আওয়ামী লীগ সন্ত্রাসীপানা, ওনাদের পুলিশ এবং আওয়ামী লীগ বাহিনী ওনাদের উপর যে ধরনের নির্যাতন করেছিল কোর্টে, বিভিন্ন জায়গায়, ওনাদের কি প্যানিক ডিজিজ হয় না? ওনাদেরকে কেন ছেড়ে দেওয়া হয় না? ধরেন কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা সাংবাদিক পরিচয়ের ছিলেন, মানে পলিটিক্যাল পরিচয়ের ছিলেন, সাংবাদিক ছাড়াও সরাসরি সাংবাদিক পরিচয়ের তো অনেকে ছিল। মাহমুদুর রহমান ছিল, অলিউল্লাহ নোমান ছিল, বহু ছিল। মাহমুদুর রহমান ধরেন বিএনপি ঘেঁষা, তারপর তো নাম করা একজন কলামিস্ট লেখক ছিলেন, বহুজন ছিলেন, কতজনের নাম বলবো, অনেক সাংবাদিককে শেষ করে দিয়েছে জেলে। তো তাদেরকে কি এই প্যানিক ডিজিজের কারণে ছেড়ে দিয়েছিল পরিবারের জিম্মায়? অনেক সাংবাদিক ইউরোপ আমেরিকায় গিয়ে জীবন বাঁচিয়েছেন, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জীবন রক্ষার্থে। এই হাসিনা ফ্যাসিজম এমনভাবে তৈরি করেছিল যে দেশপ্রেমিক সাংবাদিক যারা দেশের পক্ষে ছিল, রাষ্ট্র ক্ষমতা যখন দখল করেছে শেখ হাসিনা ভারতকে নিয়ে, তখন এই সাংবাদিকরা দেশে থাকতে পারে না, তারা ইউরোপ আমেরিকায় গিয়েছেন, কেউ অস্ট্রেলিয়াতেও গিয়েছেন। তো সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, শিল্পী, রাজনীতিবিদ, আলেম, ওলামা, বহু লোককে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে অ্যারেস্ট করেছিল। তাদেরকে কি প্যানিক ডিজিজের কারণে ছেড়ে দিয়েছিল? মুন্নি শাহের প্রতি এরকম এত ভদ্রতা, সদয় কিভাবে হলো আমাদের পুলিশ? যে সরাসরি এত বড় যে জেনোসাইড ঘটানো হয়েছে, প্রাণহানি ঘটানো হয়েছে, সেই ধরনের মামলার আসামি, সে এত বড় মোস্ট ক্রিমিনাল, এত বড় নামকরা ক্রিমিনাল মুন্নি সাহা, নামটা আপনারা জানেন যে কত বড় ক্রিমিনাল, ভারতের এজেন্ট, তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। কি বলতে পারি আমরা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এত দুর্বলতা দেখাচ্ছে? কেন এই ভারতীয় এজেন্ট বা বাংলাদেশ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা এই লেডি সন্ত্রাসীকে, মাদকাসক্ত নারীকে কেন তাকে গ্রেফতার করে রেখে আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করতে পারলো না? কেন তাকে ছেড়ে দেওয়া হলো? আসসালামু আলাইকুম।